নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেটে যেন বড়দিনের মেজাজ, অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিন ছিল, 26শে ডিসেম্বর মার্কেটে সেই অর্থে মারাত্মক কিছু হেলদোল অবশ্যই হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি বেশ কিছু শেয়ার তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে, বেশ কিছু শেয়ার তাদের 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে, কিন্তু সার্বিকভাবে বাজারে মারাত্মক যদিও কোনো হেলদোলের কথা ওঠে সেরকম কিন্তু হয়নি। এইদিকে আমরা যদি এফআইআইসদের কথা ভাবি, সেখানে এফআইআইসরা কন্টিনিউয়াস কিন্তু তাদের সেলিং চালিয়েই চলেছে, ডিআইআইসরা উল্টো দিকে কিন্তু কন্টিনিউয়াস বাই করে চলেছে। যদি ডিসেম্বর 24 তারিখ অব্দি ডেটা আমরা দেখি, সেখানে এফআইআইসরা মোট 2,75,290 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। সার্বিকভাবে তারা মোট যদি আমরা দেখি যে নেট সেল বা পারচেস, সেখানে এফআইআইসরা গোটা ডিসেম্বরে 22 সেল যদি আমরা হিসেব করে দেখি, সেখানে 6,744.1 কোটি টাকার তারা শেয়ার বিক্রি করেছে। অন্যদিকে ডিআইআইসরা তারা কিন্তু বিপুল পরিমাণ অর্থের শেয়ার কিনেছেন। তারা সার্বিকভাবে ডিসেম্বর মাসে 21,593.34 কোটি টাকার শেয়ার কিনেছেন, অর্থাৎ ডিআইআইসরা যে পরিমাণ শেয়ার বিক্রি করেছেন তার প্রায় 3 গুণ শেয়ার কিনেছেন ডিআইআইসরা। এবার চলে আসি যে ইন্ডিয়ান ভেক্স বা ভোলেটিলিটি ইন্ডেক্স। হ্যাঁ, এটা ঘটনা আজকের কিন্তু দোদুল্যমানতা বা ভোলেটিলিটি কিন্তু ভারতীয় শেয়ার বাজারে বেশি ছিল। তার কারণ কিন্তু ছিল উইকলি এক্সপায়ারি। 6.47% কিন্তু ইন্ডিয়া ভেক্স আজকের উত্থান দেখেছে। আমরা 52 উইকস হাই, 52 উইকস লো কোন কোন শেয়ার গিয়েছে সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব, কিন্তু তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আমার যেটা মনে হয়েছে, যেটা আমাদের টপিকের সেন্ট্রাল পয়েন্ট হওয়া উচিত, সেটা হচ্ছে যে বেশ কিছু কোম্পানিজ বোনাস শেয়ার ডিক্লেয়ার করেছিল, তাদের রেকর্ড ডেট, তাদের এক্স ডেট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং বেশ কিছু কোম্পানিজ তারা স্টক স্প্লিটের কথা ঘোষণা করেছিল মাস কয়েক আগে। সেই কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানি কোনটাতে স্টক স্প্লিট করছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে বেশ কয়েকটা কোম্পানি বোনাস শেয়ার্সের কথা ডেফিনেটলি ডিক্লেয়ার করেছে, কিন্তু আজকে স্পেসিফিক্যালি আমরা দুটো কোম্পানির কথা বলবো। একটা হচ্ছে এনএমডিসি, তারা বোনাস শেয়ার ডিক্লেয়ার করেছিল 2:1 রেশিওতে। আজকে ছিল মোটামুটি কালকে ছিল কালকে হবে এক্স ডেট 27শে ডিসেম্বর। আজকে ছিল মানে বোনাস শেয়ারের জন্য এলিজিবল হওয়ার জন্য আজকে ছিল এনএমডিসির জন্য লাস্ট ডে। অন্যদিকে সেকেন্ড যে কোম্পানিটার কথা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাংকো প্রোডাক্টস। 1:1 রেশিওতে বোনাস শেয়ার ডিক্লেয়ার করেছিল 30/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখে সেটা এক্স ডেট হবে। অর্থাৎ 30-এর আগে যারা এই ব্যাংকো প্রোডাক্টসের শেয়ার কিনবেন সেক্ষেত্রে তারা এলিজিবল হবেন প্রত্যেকটা শেয়ার কিনে রাখা শেয়ারের জন্য একটি করে অতিরিক্ত শেয়ার বিনামূল্যে পাওয়ার জন্য। এবার বহু মানুষ তারা বোনাস শেয়ারের কথা বললে, তারা স্টক স্প্লিটের কথা বললে, প্রথমেই তাদের প্রশ্ন তারা যেটা করেন সাধারণত সেটা হচ্ছে এর লাভটা কি, এর দ্বারা তো বিনিয়োগকারীদের কোনো লাভ হবে না। উত্তর হচ্ছে বিনিয়োগকারীদের প্রত্যক্ষভাবে লাভ না হলেও তাদের পরোক্ষভাবে লাভ হয়। কি সেটা আজকে নিয়ে আলোচনা করব। এবার তৃতীয় যে কোম্পানিটা অর্থাৎ যেটা স্টক স্প্লিট অ্যানাউন্স করেছে সেটা হচ্ছে ম্যাজগাঁও ডক। অর্থাৎ এটা আপনারা জানেন যে শিপ বিল্ডিং এ রয়েছে। এদের ফেস ভ্যালু ছিল হচ্ছে 10। এদের স্টক স্প্লিট এক্স স্প্লিট ডেট হচ্ছে কালকের, অর্থাৎ কালকের আপনারা যখন ম্যাজগাঁও ডকের আপনারা শেয়ার দেখবেন যে সেখানে দাম কিন্তু কমে গেছে, প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তার কারণ ম্যাজগাঁও ডক তাদের স্টক স্প্লিট হচ্ছে, তো আগে ছিল 10 টাকা ফেস ভ্যালু, এখন সেটা দাঁড়াবে 5 টাকা ফেস ভ্যালু, অর্থাৎ একটি স্টক দুটো টুকরো করা হচ্ছে। এর ফলে কি সুবিধা, বোনাস শেয়ার ইস্যু করলে কি সুবিধা হয় বিনিয়োগকারীদের জন্য, এবং স্টক স্প্লিট শেয়ার করলে স্প্লিট করলে একজন বিনিয়োগকারীর কিভাবে সুবিধা হয় সেটা নিয়ে আলোচনা করব। ম্যাজগাঁও ডকের আজকে যে দামে শেয়ারটি লাস্ট ট্রেড করেছে সেটা হচ্ছে 4,773 টাকা, অর্থাৎ এবং কালকে দেখা যাবে যেহেতু এটা স্টক স্প্লিট করতে চলেছে কালকে এক্স ডেট, তার ফলে এটা দুভাগে ভাগ হয়ে যাবে যেহেতু শেয়ারটা, মোটামুটি তার মানে 50% দাম কমে যাবে। এর ফলে সুবিধাটা কি হবে সেটা বুঝে নিই। এরকম হতেই পারে বহু বিনিয়োগকারীর কাছে হয়তো বা তার কাছে 4,733 টাকা নেই, তার কাছে 4,000 টাকা রয়েছে কি 4,500 টাকা রয়েছে। যদি ম্যাজগাঁও ডক স্টক স্প্লিট অ্যানাউন্স না করতো, সেক্ষেত্রে যিনি বিনিয়োগকারী, যিনি 4,500 টাকা দামে কিনতে চাইছেন তিনি কিন্তু 4,700 টাকা দিয়ে সেই স্টকটা কিনতে পারবেন না। কিন্তু এটা যদি স্টকটা স্প্লিট করে যায়
সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী খুব সহজেই কিন্তু অন্তত একটা ম্যাজগাঁও ডকের শেয়ার কিনতে পারবেন, কারণ সেক্ষেত্রে তার দাম কালকের থেকে অর্ধেক হয়ে যাবে। এটা গেল 1 নম্বর সুবিধা। বোনাস শেয়ারের ক্ষেত্রেও তাই সুবিধা। বোনাস শেয়ার যদি ধরুন 1:1 রেশিওতে কেউ ইস্যু করে, যেমন ব্যাংক অফ প্রোডাক্টস 1:1 রেশিওতে ইস্যু করেছে শেয়ার, সেক্ষেত্রে সেই শেয়ারটির দাম অর্ধেক হয়ে যাবে এবং বিনিয়োগকারীর কাছে স্টক বোনাস পাওয়ার আগে অবধি যদি সেই পরিমাণ টাকা না থাকে, তর্কের খাতিরে ধরছি, একটি ব্যাংক অফ প্রোডাক্টসের শেয়ার কেনার জন্য, সেক্ষেত্রে অর্ধেক হয়ে গেলে তিনি সেই শেয়ারটি তার সুবিধা মতন তিনি কিনতে পারবেন এবং সেক্ষেত্রে তার যে এই কনস্ট্যান্টটা ছিল ইনিশিয়ালি বোনাস শেয়ার ইস্যু করার আগে, সেইটা থাকবে না। অর্থাৎ বাজারে একটি কোম্পানির লিকুইডিটি কেনার জন্য, আরও বেশি ইনভেস্টর অ্যাট্রাক্ট করার জন্য বোনাস শেয়ার বা স্টক স্প্লিট করা হয়। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কি স্টক স্প্লিট বলুন কি বোনাস শেয়ার বলুন, সেক্ষেত্রে আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মানে যেটা ইনভেস্টেড অ্যামাউন্ট, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। যখন একটা স্টক স্প্লিট করা হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল শেয়ার্স তৈরি হয়, কারণ শেয়ারের সংখ্যা বৃদ্ধি হয়। অন্যদিকে বোনাস শেয়ার যখন ইস্যু করা হয় সেক্ষেত্রেও কিন্তু টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট একই থাকে, সেক্ষেত্রে যেটা ফেস ভ্যালু সেটা একই থাকে, সেখানে ফেস ভ্যালুতে কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে শেয়ার্স ইস্যু করা হয় কোম্পানি রিটেন্ড আর্নিংস থেকে। ফলে আপনারা খেয়াল করে দেখবেন যে এই একটা বোনাস শেয়ার ইস্যু করার পর যেটা দ্বারা একটি কোম্পানির শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি হয়, কারণ সেখানে রিজার্ভসকে কনভার্ট করা হচ্ছে ইন্টু শেয়ার ক্যাপিটাল বা ইন্টু ইকুইটি। সুতরাং যখনই বোনাস শেয়ার ইস্যু করা হবে তখনই শেয়ার ক্যাপিটাল কিন্তু বৃদ্ধি পাবে। স্টক স্প্লিটের ক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি পাবে না, দুটোর ক্ষেত্রে কিন্তু টোটাল নাম্বার অফ ট্রেডেড স্টকস কিন্তু বৃদ্ধি পাবে এবং দুটোই হচ্ছে ইন আ ওয়ে বিনিয়োগকারীদের একটা আশ্বস্ত করা যে যারা ম্যানেজমেন্ট তারা চাইছেন আরও বেশি ইনভেস্টার্স আসুন এবং তাদের কোম্পানিতে বিনিয়োগ করুন। যখনই একটি কোম্পানি বোনাস শেয়ার ডিক্লেয়ার করে সেইটা কিন্তু কোম্পানির নিজস্ব ভবিষ্যতের ব্যবসা, তাদের আর্নিংস, তাদের রেভিনিউ জেনারেশনের উপর ভরসা থাকে বলেই কোম্পানি ইউজুয়ালি বোনাস শেয়ার ডিক্লেয়ার করে থাকে। এক্সেপশনস অবশ্যই রয়েছে, কিন্তু এর ফলে ইনভেস্টার কনফিডেন্স বৃদ্ধি পায় অন্তত সেই ধরনের কোম্পানির প্রতি। এবার ম্যাজগাঁও ডকের ক্ষেত্রে বললাম যে স্টক স্প্লিট মানে যেটা এক্স ডেট সেটা 27/12/2024। এনএমডিসির ক্ষেত্রে আবার বলিনি 27শে ডিসেম্বর 2024 এক্স ডেট। উল্লেখযোগ্য এর আগে এনএমডিসি যখন বোনাস শেয়ার ডিক্লেয়ার করেছিল ওই একই রেশিওতে করেছিল 2:1 এবং ওই একই ডেটে করেছিল, অর্থাৎ 27শে ডিসেম্বর এক্স ডেট ছিল, কিন্তু সেটা আজ থেকে 17 বছর আগে 2007 সালে। এবার চলে আসি আজকের বিভিন্ন এই যে আজকের ঠিক এক্স ডেটের আগে, যেমন ম্যাজগাঁও ডক এবং এনএমডিসির ক্ষেত্রে কি হলো। এনএমডিসির ক্ষেত্রে আজকে স্টকের দাম 0.95% বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর হচ্ছে ব্যাংক অফ প্রোডাক্টস, মজার ব্যাপার হচ্ছে সেটা আজকে 4.5% কিন্তু তাদের শেয়ার প্রাইস সেটা ডেপ্রিসিয়েট করেছে, সেখানে পতন এসছে। ম্যাজগাঁও ডকের ক্ষেত্রে আজকে 2.24% আমরা উত্থান দেখেছি। যদি মোটামুটি জুলাই মাসের দিক থেকে দেখেন, জুলাই মাসে কিন্তু ম্যাজগাঁও ডক প্রায় 5,500 টাকার উপর ট্রেড করছিল, সেখানে বেশ খানিকটা কারেকশন আসে, 3,890 কাছাকাছি নভেম্বর মাসে পৌঁছেছিল, সেখান থেকে কিন্তু স্টক প্রাইস আবার অ্যাপ্রিসিয়েট করতে শুরু করেছে ম্যাজগাঁও ডকের ক্ষেত্রে। তারপর এনএমডিসির ক্ষেত্রে কিন্তু যেটা বলা যেতে পারে, এনএমডিসি কন্টিনিউয়াস পতন দেখে চলেছে অন্তত গত 1 সপ্তাহ বা 9-10 দিন ধরে। আজকে সামান্য কিছুটা সেটা উত্থান দেখেছে। ওভারঅল যদি মেটাল সেক্টর দেখেন, মেটাল সেক্টরে কিন্তু এখনো একটা বেয়ারিশ মুডের মধ্যে দিয়ে মেটাল সেক্টর চলছে। তার মধ্যে স্টিল রয়েছে, তার মধ্যে বিভিন্ন অন্যান্য মেটালস রয়েছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিছুটা উত্থান এসছে। কপারে আজকে হিন্দুস্তান কপার প্রায় 5%-এর উপর পতন দেখেছে, অর্থাৎ মেটাল হিন্দুস্তান জিঙ্ক 2%-এর উপর পতন দেখেছে। অর্থাৎ মেটাল সেক্টরে এই মুহূর্তে খুব একটা মন ভালো নেই, এইটুকুনি বলা যেতে পারে। তবে 2025-এর জন্য প্রত্যেকটা মানুষ আগ্রহে তাকিয়ে থাকবেন। এফআইআইস যদি ফিরে আসেন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা যদি ফিরে আসেন, তার জন্য সাগ্রহে অপেক্ষা করবেন। 2025-এর জন্য আমাদের অনেকগুলো ঘটনার জন্য আমরা অপেক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেবেন, তারপর তিনি নতুন কি কেলেঙ্কারি করেন তার জন্য আমাদের অপেক্ষা করতে থাকেন। ভারতবর্ষকে তো অলরেডি হুমকি দিয়ে রাখছেন, চায়না তো তার চোখে মানে চোখের বিষ বলা যেতে পারে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি ধরনের হুমকি দিচ্ছেন শুধু গুরুত্বপূর্ণ না, তিনি কি পদক্ষেপ নিচ্ছেন সেটারও ওপর
ওপর কিন্তু আমাদের ভারতীয় শেয়ার বাজারের মনোভাব কিছুটা হলেও কিন্তু ডিপেন্ড করবে। 1-2 নম্বর আমাদের লক্ষ্য থাকবে ইনফ্লেশনের ওপর। WPI ইনফ্লেশন, CPI ইনফ্লেশন মান্থ অন মান্থ কমছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা যেহেতু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ট্র্যাডিশনালি ভালো ফসল হয় এবং সবজি ভালো হয়, বিশেষ করে ডিসেম্বর এই শীতকালীন সময়টা, ফলত সে সময় ইনফ্লেশন ইউজুয়ালি কিন্তু আয়ত্তের মধ্যে থাকে। এরকম যদি পরপর মাস তিনেক যদি ইনফ্লেশন কমানো সম্ভব হয়, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের পজিশন রিথিঙ্ক করবেন কিনা সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সুতরাং অনেক ঘটনা, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি সিদ্ধান্ত নেন, যদি কন্টিনিউয়াস দেখেন যে ইনফ্লেশন কমে চলেছে, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি এই সিদ্ধান্ত নিতে পারেন যে তারা একটা ইন্টারেস্ট রেটের কথা ভাববেন, সেটার দিকেও মানুষ লক্ষ্য করে থাকবেন। এই সমস্ত কিছু ছাড়িয়ে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কেন্দ্রীয় বাজেট, যেটা মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি তিনি পেশ করবেন, সেখানে মধ্যবিত্ত মানুষের জন্য কিছু রয়েছে কিনা যেভাবে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে তিনি কর্পোরেট ট্যাক্স স্ট্রাকচার নিয়ে টিঙ্কারিং করেন কিনা সেটাও কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি কর্পোরেট স্ট্রাকচারে টিঙ্কারিং হয়, কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছে না, কেবল মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষার কথাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং মধ্যবিত্ত মানুষ খুব স্বাভাবিকভাবে যেটা চাইবে সেটা হচ্ছে কিছুটা ট্যাক্স ছাড়, যার ফলে তাদের হাতে কিছু উদ্বৃত্ত টাকা আসবে, যে টাকাটা তারা খরচ করতে পারেন সমস্ত ধরনের কনজিউমার ডিসক্রিশনারিতে। এই হচ্ছে ঘটনা। সুতরাং যে কোম্পানিজগুলো কনজিউমার ডিসক্রিশনারি নিয়ে ডিল করে, যে কোম্পানিজগুলো রেট সেন্সিটিভ, সেগুলোর কিন্তু ডেফিনেটলি রিয়েল এস্টেট বলুন, অটো বলুন, অটো অ্যান্সিলিয়ারিজ বলুন, এই সমস্ত ডেফিনেটলি কোম্পানিজগুলো অধীর আগ্রহ সহকারে অপেক্ষা করবে। এবং বাজেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বাজেটটা আমাদের মন দিয়ে পড়তে হবে। এই বাজেটে কিন্তু সামনের 1 বছরের রূপরেখা আমরা পেয়ে যাব। সরকার কোন সেক্টরগুলোর উপর বেশি গুরুত্ব দিতে চলেছেন সেটা কিন্তু বাজেটেই পরিষ্কার হয়ে যাবে। সুতরাং বাজেটারি অ্যালোকেশন কোন সেক্টরের উপর থাকবে সেটা যদি আমরা বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের সামনের 1 বছরে ভারত সরকারের বিভিন্ন সেক্টর সম্বন্ধে মনোভাব আমাদের কাছে বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আজকে চলে আসি হচ্ছে সেই কোম্পানিজগুলো যারা আজকে 52 সপ্তাহের উচ্চতম স্তর ছুঁয়েছে। এবং খেয়াল করে দেখবেন যে আজ থেকে 15 আগেও যে স্টকসগুলো কন্টিনিউয়াস র্যালি করে যাচ্ছিল, আজকেরও তাদের মধ্যে বহু কোম্পানিজ তারা কিন্তু এখনো র্যালি করে যাচ্ছে। এর মধ্যে 361 ওয়াম, A2Z ইনফ্রা ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে অ্যালাইড ব্লেন্ডার্স, অ্যাম্বার এন্টারপ্রাইজেস, এশিয়ান হোটেলস, car trade technologies, CMM infra projects, তারপর রয়েছে গণেশ ইনফ্রা, তারপর কেফিন টেকনোলজিস, কোহিনীর ফুডস, লা মেরিতে, মধুসূদন মশালা, ম্যালকম ইন্ডিয়া, মোহিত ইন্ডাস্ট্রিজ, নিউজেন সফটওয়্যার কিন্তু গত 1 মাসে 40% ওপর উত্থান দেখেছে, এটা বলে নেওয়া যেতে পারে। ওয়ান মোবিকুইক শর্টলিস্টেড কোম্পানি দিনের পর দিন কিন্তু উত্থান দেখে চলেছে। স্যাজিলিটি ইন্ডিয়া প্রায় 1 মাসের বেশি কন্টিনিউয়াস উত্থান দেখিয়ে চলেছে। শক্তি পাম্পস কালকেরই আলোচনা করেছিলাম, আজকের 5% আপার সার্কিট। টিডি পাওয়ার সিস্টেমস, ওয়েবসোল এনার্জি, এরা কিন্তু আজকে 52 উইকস হাই ছুঁয়েছে। এছাড়া যে কোম্পানিজগুলো 52 উইকস লো অর্থাৎ এবং সেখানে অর্থাৎ যে কোম্পানিজগুলো বর্তমানে খুব একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না, ভালো ইন দ্য সেন্স তাদের স্টক প্রাইসের মাধ্যমে, এজিএস, ট্রানজ্যাক্ট, অল কার্গো, Asian Paints, Astral Limited, Exita Cotton, Balaji Amines, Chemcon Specialities, Dane Network, Dhampur Sugars, Deep Jam, Dwarikesh Sugar, Electroforce, Filatex Fashion, Gateway Distributs, তারপর Godrej Consumer, GTPL Hathway Cables, IFGL Refractory, India Mart Intermesh, জয় ভারত মারুতি, কোটারি সুগার্স, মাদারসন সুমি, SWI, তারপর হচ্ছে নর্দার্ন আর্ক, NRB ইন্ডাস্ট্রিয়াল, নিউক্লিয়াস সফটওয়্যার, প্রক্টার অ্যান্ড গাম্বল, পাওয়ার গ্রিড ইনভেট, তারপর প্রিন্স পাইপস, রাজেশ এক্সপোর্টস, স্যাটিন ক্রেডিট কেয়ার, শপার স্টপ, স্পন্দনা ফুর্তি, তারপর হচ্ছে উত্তম সুগার, ভার্টোস প্রভৃতি। এবার একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে কি 52 উইকস হাই, কি 52 উইকস লো, সেখানে কিন্তু অতি ফান্ডামেন্টালি ভীষণ সাউন্ড কোম্পানিগুলো যেরকম 52 উইকস লো ছুঁয়েছে, ঠিক সেরকমভাবে এমন কোম্পানিজও তারা 52 উইকস হাই ছুটছে যারা অতখানি কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড নাও হতে পারে এদের তুলনায়। অর্থাৎ
কোম্পানি যতই ভালো হোক না কেন তার একটা না একটা সময় 52x লো আসবে, একটা না একটা সময় 52x হাই আসবে। ঠিক একইভাবে ততটাও ভালো ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি না হলেও সে কিন্তু অনেক সময় তাদের 52x হাই ছুঁয়ে যেতে পারে। সুতরাং কেবলমাত্র 52x হাই বা 52x লো দেখেই এই কোম্পানিগুলো খারাপ বা এই কোম্পানিগুলো ভালো এই বিচারটা করা যায় না। হতে পারে যে হয়তো বা টেম্পোরারি ডিসরাপশন চলছে বেশ কিছু ভালো কোম্পানিতে, হয়তো বা একটা বা দুটো কোয়ার্টার তারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারছে না, কিন্তু সার্বিকভাবে 52x হাই বা 52x লো কোনোভাবেই কিন্তু একটা কোম্পানি ভালো হওয়া বা খারাপ হওয়াকে সাজেস্ট করে না। আজকের এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। স্ট্যান্ডার্ড ডিসক্লোমার হচ্ছে, দেখুন, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। আমার কথা শুনে যদি আপনারা কোনো শেয়ারের বাই সেল ডিসিশন নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। এছাড়া আপনারা অবশ্যই নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। কি মনে রাখবেন যে এই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা অ্যাজ এক্সাম্পলস। যাই হোক, এখানেই শেষ করছি। সবার শেষে বলে রাখি যে যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় যে আমাদের বাঙালি বিনিয়োগকারীদের বা ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।